কি বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদে ভালো এবং কুশলেই আছেন। আপনারা তো জানেন, কয়েকদিন আগে আমরা যোশীমঠে এসেছি এবং এখানকার বিখ্যাত নরসিংহদেবের মন্দিরের যাত্রী নিবাসে থেকে বিভিন্ন তীর্থস্থান দর্শন করে বেড়াচ্ছি, আর সাথে আপনাদেরকেও দর্শন করানোর চেষ্টা করছি। কারণ আমার বিশ্বাস আপনারা সবসময়ই আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। আজ আপনাদেরকে নিয়ে চলেছি প্রথমে বিষ্ণুপ্রয়াগ এবং পরে বৃদ্ধবদ্রী দর্শনে। একদম রেডি হয়েই বেরিয়ে পড়েছি রাস্তায়। আজকে দর্শনীয় স্থানগুলো যোশীমঠ থেকে খুব বেশি দূরে নয়, তাই একটু দেরি করেই বেরিয়েছি আজকে। হাঁটতে হাঁটতে চলেছি যোশীমঠের জিপ স্ট্যান্ডের দিকে। নরসিংহদেব মন্দির থেকে জিপ স্ট্যান্ড খুব বেশি দূরে নয়, খুব অল্প সময় লাগে জিপ স্ট্যান্ডে পৌঁছাতে। আজও জিপ স্ট্যান্ডে পৌঁছে এসে দেখলাম অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। তবে আমাদেরকে আজকে উঠতে হবে বিষ্ণুপ্রয়াগ যাবার শেয়ার গাড়িতে। দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। এই সময়টুকু যেতে আমাদের সময় লাগবে 45 মিনিটের মতন। গাড়িতে উঠেই প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাথী হওয়ার জন্য। আমাদের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে ঠিক 5 দিন আগে। প্রথম দিনে আমরা হরিদ্বার থেকে বাসে করে এসেছিলাম যোশীমঠে। চলে আসি নরসিংহদেবের মন্দিরে, ওখানকার যাত্রী নিবাসে আশ্রয় নিয়েছি কয়েকদিনের জন্য। এই দিনই আমরা পুরো যোশীমঠের দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখেছি। এর মধ্যে ছিল নরসিংহদেবের মন্দির, নবদুর্গা মন্দির, আদিগুরু শঙ্করাচার্যের তপস্যা স্থল, জ্যোতির্মঠ সহ আরও বেশ কিছু দর্শনীয় স্থান। দ্বিতীয় দিনে আমরা চলে এসেছিলাম উত্তরাখণ্ডের চামোলি জেলার উর্গম ভ্যালিতে অবস্থিত পঞ্চমতম কেদার কল্পেশ্বর দর্শনে। অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই মন্দির চত্বর। দারুণ অনুভূতি হয়েছিল এখানে আসার পর। কল্পেশ্বর দর্শন করার পর আমরা চলে আসি হাঁটতে হাঁটতে এখান থেকে কিছুটা দূরে ধ্যানবদ্রীতে। আমরা উর্গম ভ্যালি দিয়ে হেঁটে হেঁটেই পৌঁছে যাই ধ্যানবদ্রী মন্দিরে। গর্ভমন্দিরে বদ্রীনাথ ধ্যানস্থ অবস্থায় রয়েছে। এরপর তৃতীয় দিন, মেঘলা দিনে আমরা গাড়ি রিজার্ভ করে চলে এসেছিলাম ভবিষ্যতের বদ্রীনাথ ধাম ভবিষ্যবদ্রী দর্শনে। এখানে বিষ্ণুদেব স্বয়ংভূভাবে প্রকট হচ্ছে ভবিষ্যতের জন্য। রয়েছে প্রাকৃতিকভাবে তৈরি নরসিংহ শিলা। এই সকল আধ্যাত্মিক স্থানগুলোর ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন এবং দেখার পর কেমন লেগেছে কমেন্ট করে জানালে খুশি হব। কারণ আপনাদের নিঃস্বার্থ মতামত আমাদের অনেক সাহস যোগায় এগিয়ে চলার জন্য। আপনাদের সাথে গল্প করতে করতে গাড়ি কিন্তু আমাদের বিষ্ণুপ্রয়াগের একদম কাছেই নামিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বিষ্ণুপ্রয়াগে যাওয়ার তোরণদ্বার। এই দেখুন, বাঁ দিকের গেট দিয়ে সঙ্গমের দিকে যেতে হয়, আর ডান দিকে এই যে উঁচু স্থানটা দেখছেন, এখান থেকে বিষ্ণু মন্দিরে যেতে হয়। তবে আমরা প্রথমে সঙ্গম দর্শন করে পবিত্র জল মাথায় দিয়ে তারপর মন্দির দর্শনে যাব। সঙ্গমে যাওয়ার জন্য আমরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। চলুন একসাথে গল্প করতে করতে এগিয়ে চলি। জানেন তো, 150টা সিঁড়ি নেমে গেছে সঙ্গমে যাবার পথে। সঙ্গমে যাওয়ার জন্য ভক্তদের সুবিধার্থে 1921 সালে পাথর কেটে বিষ্ণুপ্রয়াগ পর্যন্ত সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে। সঙ্গমে যাবার রাস্তাটা কিন্তু খুব সুন্দর রেলিং দিয়ে বাঁধানো। আমার বাদিক থেকে বয়ে চলেছে ধৌলিগঙ্গা নদী। কি সুন্দর লাগছে দেখতে। পঞ্চপ্রয়াগের মধ্যে বিষ্ণুপ্রয়াগ হলো প্রথম। এই দেখুন, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম সঙ্গমের কাছে। এখানে দাঁড়িয়ে চারপাশটা দেখতে কি অপূর্ব লাগছে। কি সুন্দর প্রাকৃতিক শোভায় সেজে আছে চারদিক। এই দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার বাদিক থেকে এসেছে ধৌলিগঙ্গা নদী, আর এই ডান দিক থেকে বয়ে আসছে অলকানন্দা নদী। ঠিক এখানে এসেই দুই নদী মিশে সঙ্গম তৈরি করেছে। দুটো নদী কিন্তু বেশ প্রাণবন্ত, তবে ধৌলিগঙ্গা তুলনামূলক বেশি শান্ত। খেয়াল করেছেন, দুটো নদীর জলের রং কিন্তু একদম আলাদা। এখানে অনেক ছোট বড় পাথর ছড়িয়ে আছে। পৌরাণিক কাহিনী অনুসারে যখন দেবী গঙ্গা পৃথিবীতে আসেন, তখন তার প্রচণ্ড শক্তিকে শান্ত করার জন্য ধৌলিগঙ্গা, অলকানন্দার মতো 12টা নদীতে ভাগ করে দিয়েছিলেন মহাদেব। তে আপনাদেরকে জানাই পঞ্চপ্রয়াগ কাকে বলা হয়। উত্তরাখণ্ডের 5টি পবিত্র স্থানে
যেখানে 5টি নদী অলকানন্দা নদীতে মিশে হয়েছে পবিত্র গঙ্গা তৈরি করেছে। তাকে পঞ্চপ্রয়াগ বলা হয়। এই প্রয়াগগুলোর জলে স্নান করলে আত্মশুদ্ধি হয়। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে এসে সঙ্গমের জল মাথায় নিলাম। দারুণ এক শান্তি পেলাম শরীরে ও মনে। বিষ্ণুপ্রয়াগের সামনের দিকে ওই যে দুটো পাহাড় দেখছেন, এই ডান দিকের পাহাড়টাকে বলে জয় আর বাঁ দিকের পাহাড়টার নাম বিজয়। এই দুটো পাহাড়ের পৌরাণিক গুরুত্ব কিন্তু অপরিসীম। কলিযুগের ধ্বংসের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে এই জয় বিজয়। পুরাণ মতে যেদিন এই জয় বিজয় পাহাড় ভেঙে পড়বে সেই দিনই কলিযুগের ধ্বংস হবে এবং বদ্রীনাথ মন্দির থেকে শ্রী বিষ্ণু ভবিষ্য বদ্রী মন্দিরে অবস্থান করবেন। গত পর্বেই তো আমরা আপনাদেরকে দেখিয়েছি আদিগুরু শঙ্করাচার্যের তৈরি করা ভবিষ্য বদ্রী মন্দির। এত সুন্দর পরিবেশে আমরা বেশ কিছুক্ষণ থাকলাম। তারপর এখন ওপরের দিকে ওঠার জন্য পথ ধরেছি। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চলেছি বিষ্ণু মন্দির দেখব বলে। এই যে সামনেই রয়েছে বিষ্ণু মন্দির। এখানকার মন্দির চত্বর যেমন ছোট, মন্দিরগুলোও তুলনামূলক আকারে ছোট। গর্ভ মন্দিরে বিষ্ণুদেবের মনোমুগ্ধকর মূর্তি রয়েছে। এছাড়াও অন্যান্য দেবদেবীরও মূর্তি রয়েছে দেখতে পেলাম। প্রচলিত আছে ঋষি নারদ নিজের মানব জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য এই স্থানেই দীর্ঘ বছর শ্রী বিষ্ণুদেবের তপস্যা করেন। শ্রী বিষ্ণুদেব নারদ মুনির তপস্যায় তুষ্ট হয়ে তাকে মোক্ষ লাভের বর দেন। এখানে মন্দির চত্বরে আরও বেশ কিছু মন্দির আছে। ছোট একটা গলিপথ দিয়ে চলে এলাম ভৈরবনাথের মন্দিরে। মন্দিরের ভেতরে ভৈরবনাথের সাথে অন্যান্য দেবদেবীও পূজিত হচ্ছে। ভৈরবনাথের মন্দিরের ঠিক পাশেই রয়েছে প্রাচীন শিব মন্দির। আমরা এখানকার সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মন্দির চাতালে চলে এলাম। জানা যায় এই সকল মন্দির ইন্দোরের রানী অহল্যাবাই তৈরি করান। আমি ঘুরে ঘুরে মন্দিরের চারদিকটা ভালো করে দেখে নিলাম। সিঁড়ি দিয়ে একদম উপরে চলে এলাম। নিচের দিকে তাকিয়ে দেখলাম এখান থেকেও চারদিকটা দারুণ সুন্দর লাগছে। বিষ্ণুপ্রয়াগের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1375 মিটার। বিষ্ণুপ্রয়াগে সবসময় আসা যায়, তবে সবথেকে ভালো সময় হলো সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস। এছাড়াও মার্চ থেকে মে মাসেও আপনারা আসতে পারেন। দারুণ এক পবিত্রতা ছড়িয়ে আছে এখানকার বাতাসে। বিষ্ণুদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়েছি বদ্রীনাথ হাইওয়ের পথে। মেন রাস্তায় পৌঁছানোর সামান্য কিছুক্ষণ অপেক্ষা করার পর শেয়ার গাড়ি পেয়ে গেলাম। এবারে চলেছি সপ্তবদ্রীর অন্যতম বৃদ্ধবদ্রী দর্শন করতে। আপনাদেরকে যেতে যেতে জানাই বিষ্ণুপ্রয়াগ দেখে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে আমার। রাস্তার দুধারের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলেছি সামনের দিকে। মনে দারুণ এক উত্তেজনা বা আনন্দ নিয়ে চলেছি। বিষ্ণুপ্রয়াগ থেকে বৃদ্ধবদ্রী যাওয়ার দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। দুধারে পাইন গাছের মধ্যে দিয়ে সামনের দিকে চলে গেছে পাহাড়ি রাস্তা। রাস্তা কিন্তু দারুণ সুন্দর। এই যে আপনাদের সাথে আবারও যোশীমঠ ঘোরার অভিজ্ঞতা শেয়ার করতে করতে গাড়ি আমাদেরকে পৌঁছে দিল বৃদ্ধবদ্রী যাবার প্রবেশদ্বারে। সামনের এই পথটুকু নিজের পায়ের ওপর ভর করেই যেতে হবে, গাড়ি ঘোড়া কিছুই মিলবে না। আমরা কিছুটা নেমে আসার পর গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছি। এটা হলো কিন্তু চামোলি জেলার অনিমঠ গ্রাম। গ্রামের প্রাকৃতিক পরিবেশ কি সুন্দর, তাই না? একদম শান্ত নিলিবিলি পরিবেশ, কোথাও কোনো রকম চিৎকার চেঁচামেচির বালাই নেই। উত্তরাখণ্ডকে দেবভূমিকে আর এমনি বলে, দেবতাদের প্রিয় বাসভূমি বলে কথা। সে কি আর 5টা জায়গার মতো হতে পারে? এমন নজর কাড়া সুন্দর পরিবেশ দিয়ে হেঁটে যেতে যেতে একটা পুরনো দিনের গানের লাইন খুব মনে পড়ছে। सजन रे झूठ मत बोलो, खुदा की पास जाना है, ना हाथी है ना घोड़ा है, वह पैदल ही जाना है। গানটা এই পথের জন্য দারুণভাবে মানানসই, তাই না বলুন? চারদিকের প্রাকৃতিক শোভা অনিমঠ গ্রামকে অসাধারণভাবে সাজিয়ে তুলেছে। তবে রাস্তায় লোকজন খুব একটা দেখা যাচ্ছে না। গ্রামের মানুষদের সাদামাটা জীবনযাত্রা দেখতে দেখতে নিচের দিকে নেমে চলেছি। দেখুন এই পথের সৌন্দর্যটা একবার দু চোখ ভরে দেখুন। যাবার পথে দোতলা বাড়িও দেখতে পেলাম।
আমাদের এখানে প্রথমবার আসা, তাই গ্রামের মানুষদের কাছ থেকে জেনে সেই পথ ধরেই এগিয়ে চলেছি সামনের দিকে। বেশ কিছুটা আসার পর এখানে অনেকগুলো বাড়িঘর দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আমরা মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছি, ওই দেখুন বৃদ্ধ বদ্রী যাবার গেট দেখা যাচ্ছে। খুব তাড়াতাড়ি হেঁটে চললাম এবার বিষ্ণুদেবকে দর্শন করার জন্য। চলে এলাম একদম গেটের সামনে। গেটের সামনে দাঁড়িয়েই দেখতে পাচ্ছি ওই যে বৃদ্ধ বদ্রী মন্দির। চলুন প্রথমে দেবের দর্শন করে আসি। এই হলো সপ্তবদ্রীর পঞ্চমতম বদ্রী মন্দির। এখানে বদ্রীনাথ বৃদ্ধ রূপে পূজিত হন। এর কারণ হিসাবে জানা যায়, ঋষি নারদ মানবদেহের দীর্ঘ বছর এই স্থানে শ্রী বিষ্ণুর কঠোর তপস্যা করেন। ঋষি নারদের তপস্যায় তুষ্ট হয়ে বৃদ্ধ রূপে নারদকে এই স্থানে দেখা দেন বিষ্ণুদেব, তাই শ্রীবিষ্ণু এখানে বৃদ্ধ রূপ। দেবশিল্পী বিশ্বকর্মা এই মন্দির ও মূর্তি তৈরি করেছেন বলেই প্রচলিত আছে। দীর্ঘ বছর এই মন্দির লোকচক্ষুর আড়ালে ছিল। আদিগুরু শঙ্করাচার্য ভারতবর্ষের কোনায় কোনায় প্রাচীন মন্দিরগুলো পুনরুদ্ধার করার সময় এই মন্দিরটিও মূর্তিসহ উদ্ধার করেন। বৃদ্ধবতী মন্দিরের পাশেই আছে প্রাচীন শিব মন্দির। এই বৃদ্ধবতী মন্দিরের উচ্চতা 1380 মিটার। এই মন্দির সারা বছরই খোলা থাকে। মন্দিরের চারদিকে ফুলের বাগানে সুসজ্জিত রয়েছে। খুব সুন্দর লাগছে এখানকার পরিবেশ। এখানে দাঁড়িয়ে দূরের প্রাকৃতিক পরিবেশ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। ঐতিহাসিকদের মতে গুপ্ত রাজবংশের সময়ও এই মন্দিরের কথা জানা যায়। বৃদ্ধবতী মন্দিরটা বেশ জাগ্রত। গ্রামের মানুষেরা প্রতিদিন এখানে পুজো দিতে আসেন। অসাধারণ এক শান্তি বিরাজ করছে চারদিকে। এবারের যাত্রায় আমরা কত গুরুত্বপূর্ণ সব তীর্থস্থান দর্শন করার সুযোগ পেয়েছি ভাবলেই অবাক লাগছে। সবই বদ্রী বিশালের কৃপায়। তাই মন চাইলে প্রত্যেকে কমেন্ট বক্সে লিখতেই পারেন, জয় বদ্রী বিশালের জয়। বেশ অনেকক্ষণ আমরা মন্দির চত্বরে কাটালাম। জানেন, এই মন্দিরে আসার ভালো সময় হলো মে মাস থেকে অক্টোবর মাস। চলুন এবার মন্দির থেকে বেরিয়ে পড়া যাক। ওপরে উঠে গাড়ি ধরতে হবে যোশীমঠ ফেরার জন্য। ফেরার পথে যেতে যেতে কিছু ইনফরমেশান দিই আপনাদের, যদি আপনাদের উপকারে লাগে। ঋষিকেশ থেকে বাসে সরাসরি বৃদ্ধবদ্রী আসা যায়। সব মন্দিরগুলোর ঠিক মাঝখানে রয়েছে এই বৃদ্ধবদ্রী। এখান থেকে ভবিষ্যবদ্রী ও অর্ধবদ্রীর দূরত্ব 23 কিলোমিটার, আদিবদ্রী 101 কিলোমিটার, ধ্যানবদ্রী ও কল্পেশ্বর মহাদেব মন্দির 29 কিলোমিটার দূরে আছে, আর যোশীমঠের নরসিংহদেবের মন্দির 5 কিলোমিটার দূরে। বৃদ্ধবদ্রী দর্শন করে দারুণ এক শান্তি পেয়েছি। অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হচ্ছে, তবে মনে অদম্য শান্তি থাকায় শরীরে ও মনে যেন আলাদা একটা শক্তি পাচ্ছি। এই দেখুন, গল্প করতে করতে ঠিক উঠে পড়েছি বৃদ্ধবদ্রীর বাস স্ট্যান্ডে। শেয়ার গাড়ি পেয়ে গেলাম একটু সময় পরেই। ফিরে যাব নরসিংহ মন্দিরের যাত্রী নিবাসে। পঞ্চপ্রয়াগের মধ্যে আমি দেবপ্রয়াগ এবং রুদ্রপ্রয়াগ কিছু মাস আগেই দর্শন করেছি। তার ভিডিও ট্রাভেল গাইড বাংলা চ্যানেলে দিয়েছিলাম। আজ দেখলাম বিষ্ণুপ্রয়াগ, বাকি থাকলো কর্ণপ্রয়াগ আর নন্দপ্রয়াগ। এবারের যাত্রাতেই ওই দুটো প্রয়াগও দর্শন করার ইচ্ছা আছে, তবে বাকি সবটাই বদ্রী বিশালের কৃপার ওপর। এবারে কিন্তু লম্বা ছুটি নিয়ে বেরিয়েছি, এখনও অনেক কিছু দেখার বাকি। তবে সবসময় পাশে থাকবেন এই আশা নিয়েই আজকের এপিসোড এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেতে যেতে আমার সাথে একবার বলে উঠুন, জয় বদ্রী বিশালের জয়।